শিকদার বাড়িতে বিয়ের তোড়জোড় পুরো দমে শুরু হয়ে গেছে। বাড়ির সকলে ব্যস্ত। বিয়ের কোণে জ্বরে গা পুড়ে যাচ্ছে। হাসি বেগম মেয়ের কাছে পড়ে আছে। বিয়ের কোনো কাজে হাত লাগাতে পারছেন না তিনি। সুমুর জ্বর নামানোর জন্য সব রকমের চেষ্টা করে যাচ্ছে। আজ বিয়ে, জ্বরের জন্য নাকি তারা বিয়ে ফেলে রাখতে পারবেন না। মান সম্মানের প্রশ্ন এইটা। হাসি বেগম এমন নানান কথা বলে সুমুকে বকেছেন আর জলপট্টি দিচ্ছেন। সুমু ঘোলা চোখে একবার চোখ খুলেছে তো একবার বন্ধ করছে। আনোয়ার সাহেব রিফাতদের রাতে আসতে বলেছেন। সুমু খুব ভালো করে বুঝতে পারছে সবার কাছে সুমুর থেকেও বেশি মান সম্মান আর বিয়েটা ইম্পর্টেন্ট। হাসি বেগম সুমুকে হালকা খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিলেন। সুমুকে ঘুমাতে বলে হাসি বেগম রুম ত্যাগ করলেন। সুমু সিলিং ফ্যানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আজ সুমুর সত্যি ইচ্ছে করছে পালিয়ে কোথাও চলে যেতে। সুমু তো সবার কথা ভাবে, কই কেউ তো সুমুর কথা ভাবতো না। কেউ একবার জিজ্ঞাসাও করেনি সুমু এই বিয়েটা করতে চায় না কি চায় না। চোখ দুটো অসম্ভব রকমের জ্বলছে, তাদের তপ্ত নোনা জল গড়িয়ে পড়ছে। প্রচণ্ড যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে যেতে চাইছে। হাত দুটো অসম্ভব ব্যথা করছে। সকালে ঘুম ভেঙে যাওয়ার পর নিজের হাত দুটোকে দেখে অবাকের শেষ সীমানায় চলে গেছিল সোম। কেউ খুব নিখুঁতভাবে ধারালো কিছু দিয়ে যত্ন সহকারে রিফাতের নামটা কেটে দিয়েছে। হাত দুটো দেখার পর থেকেই হাত দুটোকে লুকিয়ে রাখছে সে। এখন পর্যন্ত কেউ সুমোর হাত দুটোকে দেখতে পায়নি। কথাগুলো আনমনে ভাবতে ভাবতে চোখ বন্ধ করলো সুমু। তার একটু ঘুমের প্রয়োজন। সন্ধ্যারাত শিকদার বাড়ি কৃত্রিম আলোয় আলোকিত হয়ে আছে। পার্লার থেকে মেরে এসেছে সুমুকে সাজাতে। জ্বরটা এখনো কমেনি সুমুর, মাথা ব্যথাটাও আছে। সকালে অল্প খেয়ে ওষুধ খেয়েছিল, তারপর থেকে এখন পর্যন্ত কিচ্ছু খায়নি সোম। কিছু খেলে বমি হয়, বমি হয়ে বেরিয়ে যাচ্ছে। শরীরটাও দুর্বল লাগছে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে আছে সোম। আজ নিজেকে কাঠের পুতুলের মতো মনে হচ্ছে সোমর। পার্লারের মেয়েরা তখন থেকে ওকে সাজিয়েই চলেছে। বিরক্ত হচ্ছে সোম, তবে বাধা দিচ্ছে না। পাঠাকেও বলি দেওয়ার আগে এইভাবেই সাজানো হয়। মাইশা, নাজমিন, সামিয়া বসে আছে বিছানার উপর। বাড়ির সকলে অলরেডি রেডি হয়ে গেছে। সকালে কেউ দেখার আগেই দুই হাত থেকে ব্যান্ডেজ খুলে ফেলেছিল সোম, যাতে করে প্রশ্নের সম্মুখীন হতে না হয়। রিফাতরাও রওনা হয়েছে 30 মিনিট আগে। রিফাতদের বাসা বেশি দূরে না, আসতে 1 ঘন্টা 45 মিনিটের মতো লাগে। সুমুর পরনে ডিপ পিঙ্ক কালারের বেনারসি, চোখে মুখে প্রসাধনী ছোঁয়া, শরীর ভর্তি ভারী ভারী অর্নামেন্টস পরা। পার্লারের মেয়েরা সাজ শেষ করতে মাইসা উঠে আসলো সুমুর কাছে। সুমুর 2 কাঁধ ধরে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করলো সুমুকে। মাশাআল্লাহ বলে সুমুর চোয়াল ছুঁয়ে চুমু খেলো। আলতো হেসে বলল, হাসতে অন্তত মুখটা গোমরা করিস নাকিস না। তুই একটু হাস। বিয়েটা ঠিক হওয়ার পর থেকে তোকে হাসতে দেখিনি। শরীরটাও কি অবস্থা তোর? সেদিন তো জ্বরটাও কমে গিয়েছিল, সেই জ্বর আবার হঠাৎ করে ফিরে আসলো। সুমু, কি হয়েছে তোর? আমাকে অন্তত বল। শরীর কি খুব খারাপ লাগছে? সুমু জোরপূর্বক হাসলো, তবে কোনো কথা বলল না। হঠাৎই বাইরে চেঁচামেচি। মাইশারা সুমুকে রুমে থাকতে বলে নিচে চলে গেল। বাগানে প্রচুর চেঁচামেচি হচ্ছে। মাইশা, সামিয়া আর নাজমিন এসে উপস্থিত হলো বাগানে। আনোয়ার সাহেব চিৎকার করছেন খুশি বেগমের উপর। সামিম সাহেবের বুকে ব্যথা করছে, তিনি বুকে হাত দিয়ে চেয়ারে বসে আছেন। হাসি বেগম মুখে কাপড় গুজে কাচ্ছেন। মেহমানরা সকলে কানাঘুষো শুরু করে বলছেন। আনোয়ার সাহেব আবারও চেঁচিয়ে উঠে বলেন, মেয়েটার এখন কি হবে ভাবতে পারছিস? তুই খুশি? তোর জন্য আজ মেয়েটার গায়ে কলঙ্ক লাগবে। হাসনার ছেলে সম্পর্কে নাকি তুই সব খবর নিয়েছিস। এই তোর খবর নেওয়ার নমুনা? আমাদেরকেও তুই খবর নিতে দিসনি, বলেছিস ছেলে নাকি লাখে একটা। তাহলে এখন কই সেই ছেলে? মাঝ রাস্তায় মিথ্যা কথা বলে গাড়ি থেকে নেমে কোথায় পালিয়েছে সে? জবাব দে খুশি। খুশি বেগম আমতা আমতা করে বলেন, আমি সত্যি বুঝতে পারিনি ভাইজান। রিফাত যে এমন করবে আমি ভাবতেও পারছি না ভাইজান। আনোয়ার সাহেব গর্জে উঠে বলেন, তাহলে এখন সমুর কি হবে? পাড়া প্রতিবেশী কি বলবে বল? মান সম্মান সব ধুলোয় মিশে গেল আজ। সামিয়া আর নাজমিন হন্তদন্ত পায়ে ছুটে গেল সুমুকে খবরটা দিতে। রুমের সামনে এসে দুজনেই হাঁপাতে হাঁপাতে রুমে ঢুকলো। কিন্তু আশ্চর্যের বিষয়, রুমে সুমুকে দেখতে পেল না ওরা দুজনে। রুম থেকে বেরিয়ে পুরো বাড়ি খুঁজলো, কিন্তু কোথাও পেল না সুমুকে। দৌড়ে নিচে নেমে আসলো ওরা দুজনে। গার্ডেনে এসে সামিয়া চিৎকার করে কান্না করে দিয়ে বলল, আম্মু, আপু রুমে নেই। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি আমরা দুজনে। আপু পুরো বাড়ির কোথাও নেই।
আরেকটা বোমা ফাটলো যেন শিকদার বাড়ির গার্ডেনে। সকলে হতভম্ব হয়ে তাকিয়ে আছে সামিয়ার দিকে। শামীম সাহেব আরও অসুস্থ হয়ে পড়লেন। সিরাজ এতক্ষণে বসে বসে সকলের সার্কাস দেখছিল। সামিয়ার কথাগুলো শুনে চেয়ার থেকে উঠে দাঁড়ালো সে। শান্ত মস্তিষ্কে রাগের উদয় হলো। সুমু যে বাড়ি ছেড়ে পালিয়েছে সেই বিষয়ে সিরাজের কোনো সন্দেহ নেই। রাগে হাতের মুঠ করে ফেললো সিরাজ। রাহিনকে ডেকে বলল, রাহিন, এক্ষুনি গাড়ি বের কর। রাহিন ছুটে গিয়ে গাড়ি বের করলো। সিরাজ বাগান পেরিয়ে যেতেই পা থমকে গেল তার। খুশি বেগম ঠাট্টা স্বরে বলেন, ভাইজান এতক্ষণ আমাকে বলছিলেন, এখন কাকে বলবেন? আমার বান্ধবীর ছেলে না হয় পালিয়েছে, তাহলে এখন আপনার আদরের ভাগ্নি কোথায় ভাইজান? এই মেয়েকে আগে থেকে আমার সন্দেহ হতো। বিয়ের কথা শোনার পরও থেকে অদ্ভুত ব্যবহার করছে। ওকে আমার স্বাভাবিক লাগেনি। দেখো গিয়ে সে হয়তো কোনো নাগরের সাথে ভেগে গেছে। ওর চরিত্রে কোনো কালেই ভালো ছিল না। হাসি বেগম কাঁদতে কাঁদতে বলল, এইসব তুই কি বলছিস খুশি? আমার সুমুর চরিত্র নিয়ে কথা বলছিস তুই? আমার মেয়েটা আগে এমন করেছে যার জন্য তুই আজ ওর চরিত্র নিয়ে কথা বলছিস? মিনা বেগম মুখ ভেঙেই বলল, কিছু মনে করবেন না আপা, তবে সুমুর স্বভাব আমার নিজেরও কোনো কালেই ভালো লাগেনি। আপনি ওর মা বলেই হয়তো আপনার চোখে এইসব ধরা পড়েনি, বা ধরা পড়লেও হয়তো ওই চোখে দেখেননি। হঠাৎ করে একজন মহিলা বলল, কি বিয়ে রে বাবা, এমন বিয়ে তো আমি আমার জন্ম কোনোদিন দেখিনি। বরকনে দুজনেই পালিয়ে গেল। ছেলেদের গায়ে তো কলঙ্ক লাগে না, কিন্তু মেয়েদের গায়ে তো কলঙ্ক লাগে। কি মেয়ে রে বাবা, বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেল। আসলে কি জানো, তোমরা সবাই শুধু রূপ থাকলেই হয় না, কপাল লাগে। মেয়েটা অলক্ষী বলেই তো এমন হয়েছে। ওই মেয়েকে এখন কে বিয়ে করবে? ভালো করে ছেলে তো দূরে থাক, কোনো রাস্তার ছেলেও ওই মেয়েকে বিয়ে করবে না। মহিলাটির বলা কথাগুলো মিনা বেগম আর খুশি বেগম শুনে খুব খুশি হয়েছে। বিয়েটা না হোক, সুমুর বদনাম হয়েছে আর এতেই তারা খুশি। সিরাজ আর দাঁড়ালোই না, কিছুক্ষণের জন্য কথাগুলো গিলেই নিল। রাগটাকে সংযত করে গাড়ির কাছে চলে গেল। শামীম সাহেব বুকে ব্যথা নিয়ে উঠে দাঁড়িয়ে আঙুল তুলে বললেন, আমার মেয়ের সম্পর্কে আমি কারো মুখে আর একটাও কথা শুনতে চাই না। হাসি বেগমের দিকে আঙুল তাক করে বললেন, আমার মেয়ের কিছু হলে তোমাকে আমি দেখে নিব। কথাগুলো বলে বুকের ব্যথা মাটিতে বসে পড়লেন শামীম সাহেব। সকলে ছুটে গেল তার কাছে। হাসি বেগম স্বামীকে ধরে কেঁদে উঠলেন। আনোয়ার সাহেব ডাক্তারকে কল করলেন। সিরাজ ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। সিরাজের সব ফ্রেন্ডরা ওর সাথে এসেছে। পুরো রাস্তা একটা কাকপক্ষীও নেই। সুমুর দেখা এখনো পর্যন্ত পায়নি ওরা। কে জানে মিঠু কোথায় আর কত দূর চলে গেছে। সিরাজের মনটা খুব অশান্ত হয়ে আছে। অজানা ভয় সিরাজকে আঁকড়ে ধরেছে। হঠাৎ চোখ পড়লো সামনে কিছু ছেলেদের দিকে, যারা একটা মেয়েকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। মেয়েটি ভয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। মেয়েটির চিৎকার শুনে ছেলেগুলো উচ্চস্বরে হাসছে। সিরাজের বুঝতে বাকি রইল না মেয়েটাকে। গাড়ি থামিয়ে নেমে আসলো সকলে। ছেলেগুলোর চোখে গাড়ির আলো পড়তেই বিরক্তি বোধ করলো ছেলেগুলো। হাত দিয়ে চোখ ঢেকে রাগী স্বরে বলল। কথাটা শেষ করতে দেরি হলেও ছেলেটার মুখে ঘুষি পড়তে দেরি হলো না। মুহূর্তে ছেলেগুলো রেগে তেড়ে আসলো। সিরাজের ফ্রেন্ডরা ঝাঁপিয়ে পড়ল ছেলেগুলোর উপর। সুমু রাস্তার এক সাইডে ভয় গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। বিয়ের কথা মনে পড়তেই সামনের বড় মাঠের দিকে ভো দৌড় লাগালো সুমু। ছেলেগুলো সিরাজের সাথে না পেরে ভয় উঠে দৌড়ে পালালো। সিরাজ হাত ঝাড়তে ঝাড়তে পেছনে ঘুরে তাকিয়ে সুমুকে দেখতে পেল না। চারিদিকে ঘুরে তাকিয়ে দেখতেই চোখ গেল খোলা মাঠের দিকে। সিরাজের ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখা গেল। আচমকায় সিরাজ গাড়িতে গিয়ে উঠে বসলো। রাহিনদের আদেশ করলো গাড়িতে উঠতে। রাহিনরা কিছু না বুঝে উঠে পড়লো গাড়িতে। সিরাজ গাড়ি স্টার্ট দিল। রাহিনরা 3টি গাড়ি নিয়ে বেরিয়েছে। সিরাজ কাউকে গাড়িতে ওঠার জন্য টাইম না দিয়েই বাড়ি বেরিয়ে গিয়েছিল। রাহিন আর আয়ুব আগে থেকেই গাড়িতে উঠে বসেছিল। শারবাজরা বাকি 2টো গাড়ি নিয়ে বেরিয়েছে। সিরাজ গাড়ি স্টার্ট দিতেই শারবাজ আর নিহাল গাড়ি স্টার্ট দিল। ফাঁকা মাঠ দিয়ে সুমু দৌড়াচ্ছে। হঠাৎ করে কিছুর সাথে পায়ে লেগে পড়ে গেল সে। পেছন ফিরে পায়ের দিকে তাকাতে গাড়ির আলো লাগলো সুমুর চোখে। হাত দিয়ে চোখ ঢাকলো সুমু। গাড়ির ভেতরে সিরাজকে বসে থাকতে দেখে অন্তরাত্মা কেঁপে উঠল সুমুর। সুমু খুব ভালো করে জানে তার খান সাহেব তাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। তারপর সকলে মিলে জোর করে বিয়ে দিয়ে দিবে সুমুকে। মনে মনে কথাগুলো ভেবে বিড়বিড়িয়ে বলল, না, আমি আর কিছুতেই ওই বাড়িতে ফিরে যাব না।
একবার যখন বেরিয়ে এসেছি আর ফিরবো না। পায়ের ব্যথা নিয়ে দাঁড়ালো সুমো। দৌড়ে কিছু এগিয়ে যেতে গাড়িগুলো ঘিরে ফেললো সুমোকে। গাড়িগুলো ঘুরছে সুমুর চারপাশ দিয়ে। মাঝখানে সুমু দাঁড়িয়ে আছে। পালানোর রাস্তা খুঁজছে সুমো, কিন্তু গাড়িগুলো চারপাশ দিয়ে ঘোরার ফলে সুমু পালাতেও পারছে না। আচমকায় গাড়িগুলো থেমে গেল। প্রথমেই থেমে যাওয়া গাড়ি থেকে নেমে এলো শেহরাজ। শেহরাজের নামার পরপরই রাহিনরাও নেমে আসলো, দাঁড়ালো। সুমু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এখনো, অশান্ত চোখগুলো পালানোর রাস্তা খুঁজছে। শেহরাজের ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আবারও দৌড়ে লাগালো সুমু, কিন্তু শেষ রক্ষা হলো না। শেহরাজ তার বলিষ্ঠ হাত দিয়ে সুমুর হাতের কবজি চেপে ধরে রেখেছে। সুমু এখনো ঘুরে তাকিয়ে দেখেনি তার হাত ধরে রাখা মালিকটির দিকে, কিন্তু স্পষ্ট বুঝতে পারছে তার হাত ধরে রাখা মানুষটা আসলে কে। এই স্পর্শ সুমুর বড্ড চেনা, আগে অনেকবার পরিচিত হয়েছে সুমু এই স্পর্শের সাথে। সুমুর পাজরা অবশ্যই গেছে, ভয় কুকড়ে যাচ্ছে সুমু। শেহরাজের হাতের মধ্যে থাকা হাতটা মোচড়ামুচড়ি করছে সুমু। সে পালাতে চায়, ভয়টাকে গিলে আমতামতা করে বলল, আমাকে প্লিজ ছেড়ে দিন, আমি বাসায় ফিরতে চাই না, আমি এই বিয়েটা করতে চাই না, হাতটা ছাড়ুন প্লিজ। শেহরাজের ভাবমূর্তি বোঝা যাচ্ছে না। সুমুর হাত চেপে ধরে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সুমুর দিকে। আচমকায় সুমুর হাতটা ছেড়ে দিল শেহরাজ। সুমুর হাতের বাঁধন আলগা হতেই কোনো কিছু না ভেবে পালানোর জন্য দৌড় লাগাতেই গেল। তখনই শেহরাজ সুমুর হাত চেপে ধরে সুমুকে নিজের দিকে ঘুরে কষি একটা থাপ্পড় মারল। থাপ্পড় টাল সামলাতে না পেরে মাঠে ঘাসের উপরই পড়ে গেল সুমু। মাঠে ঘাসের উপর পড়ে থাকা ছোট্ট ইটের টুকরোর সাথে ডান হাতটা লেগে কাটা জায়গাটা দিয়ে গল গল করে রক্তই বের হতে শুরু করলো। মুখে হাত রেখে টুকরে কেঁদে উঠলো সুমো। কান্নাটাকে কোনো মতে গিল শেহরাজের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে মারলেন কেন? আমার গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিয়েছে? শেহরাজ দুহাত মুষ্টিবদ্ধ করে তেড়ে যাচ্ছিল সুমুর দিকে। রাহিনরা এসে ওকে আটকালো। শেহরাজকে। সুমু কান্নারত অবস্থায় রাহিনের দিকে তাকিয়ে বলল, রাফিন ভাইয়া, তোমার চোখের সামনে তোমার এই অসভ্য বন্ধু আমার গায়ে হাত তুললো, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, কিছু বলবে না তোমার বন্ধুকে? শেহরাজ দাঁতে দাঁত চেপে কট কট করে বলল, ওকে চুপ করতে বল রাহিন। আর একটা কথা ওর মুখ থেকে বের হলে আমি ভুলে যাব ও তোর বোন। মেরে এখানেই পুঁতে রেখে যাব ওকে। সুমু উচ্চস্বরে বলল, মারুন, মেরে পুঁতে দিন, তারপরেও আমি না আর ওই বাসায় ফিরবো, আর না বিয়েটা করব। শেহরাজ সুমুর বাহু ধরে টেনে তুলল সুমুকে। পায়ের ব্যথায় আহ করে মৃদু শব্দ করলো সুমু। আর্তনাদের শব্দে শেহরাজের কর্ণে যেতে পাজা কুলে তুলে নিল সুমুকে। কোলের মধ্যে সুমু হাত পা ছুটছে। শেহরাজ সেদিকে আগ্রহ না করে সুমুকে নিয়ে গেল গাড়ির কাছে। গাড়ির দরজা খুলে ছুঁড়ে মারল সুমুকে। গাড়ির ভিতর ফ্রেন্ডদের জন্য অপেক্ষা না করে গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিল। রাহিনরা সকলে অন্য গাড়িতে উঠে পড়ল। মাঠ ছেড়ে 3টে গাড়ি চলে গেল মেন রোডে। শিকদার বাড়ি পুরো থমথমে। প্রতিবেশীরা সুমুর চরিত্র নিয়ে নানান খারাপ মন্তব্য করছে। বর্তমানে সকলে চুপ করে আছে বাকি নাটক দেখার জন্য। শামীম সাহেবের শরীরের অবস্থা একটু এখন ভালো। মিনি হার্ট অ্যাটাক করেছেন তিনি। বাড়িতেই ডাক্তার এনে চিকিৎসা করা হয়েছে তার। ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়েছে তাকে। গার্ডেনে সকলে থমথমে মেজাজে সুমুর অপেক্ষায় বসে আছে। হঠাৎ বাড়ির গেট দিয়ে ফুল স্পিডে 3টে গাড়ি ঢুকলো। গার্ডেনে সকলে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। সামিয়া, নাজমিন, তিশা, রাইফ, রাইসা, ইফতিয়া, লামিয়া ছুটে গেল গাড়ির কাছে। শেহরাজ সুমুকে টেনে বের করলো গাড়ি থেকে, কাউকে কোনো কথা বলতে দেওয়ার সুযোগ না দিয়ে। হাত ধরে টানতে টানতে নিয়ে গেল সুমুকে বাড়ির ভেতর। পেছন পেছন সকলে ঢুকলো বাড়ির ভেতরে। শেহরাজ সুমুকে নিজের রুমে নিয়ে গিয়ে ছুঁড়ে মারল বেডের উপর। সুমু অনবরত কেঁদেই চলেছে। স্যান্ডি লাগেজ হাতে নিয়ে শেহরাজের পাশে দাঁড়িয়ে আছে। স্যান্ডির কাছ থেকে লাগেজ নিয়ে লাগেজটা খুললো শেহরাজ। ভেতর থেকে টকটকে লাল রঙের একটা লেহেঙ্গা বের করে ছুঁড়ে মারল সুমুর মুখের উপর। দাঁতে দাঁত পিষে সুমুর দিকে তাকিয়ে বলা, 15 মিনিট টাইম দিলাম তোমাকে। এই 15 মিনিটের মধ্যে নিজের গায়ের সব কিছু চেঞ্জ করবে তুমি। মাইশার দিকে তাকিয়ে বলল, এই লাগেজে যা যা আছে সব কিছু দিয়ে 15 মিনিটের মধ্যে ওকে নতুন করে বিয়ের সাজে সাজিয়ে দাও। আর হ্যাঁ, সবার আগে ওর হাত দুটো ব্যান্ডেজ করে দিও। তোমাদের কাজ শেষ হয়ে গেল আমাকে জানাবে। পুনরায় সুমুর দিকে আঙুল তাক করে বলল, ওরা সাজানোর পর যদি তোমার চোখ থেকে এক বিন্দু পরিমাণও পানি পড়ে মেকআপ নষ্ট হয়, তাহলে আমার থেকে খারাপ তোমার জন্য কেউ হবে না।
একটা চর ডান গালে পড়েছে আর একটা চর তোমার বাম গালে পড়বে। মেকআপ ছাড়াই দুটো চর তোমার গালে ব্লাশারের মতো কাজ করবে, যার কোনো সাইড ইফেক্ট নেই, একদম ন্যাচারাল ব্লাশার। ঠান্ডা গলায় সুমুকে শাসিয়ে রুম থেকে বেরিয়ে গেল শেহরাজ। মাইশারা কিছু বুঝলো না, শুধু রোবটের মতো শেহরাজের হুকুম পালন করার জন্য রুমের মধ্যে ঢুকলো ওরা। ঠিক 15 মিনিট সুমুকে নতুন করে বিয়ের সাজে সাজালো মাইশা। সুমুর শরীরে পরিহিত লেহেঙ্গা থেকে শুরু করে সমস্ত অর্নামেন্টস ইউনিক আর অনেক এক্সপেন্সিভ, প্রতিটি জিনিস চোখ ধাঁধানো সুন্দর। সুমুকে দেখতেও অপূর্ব সুন্দর লাগছে। বাগানে বড়রা সকলে উপস্থিত, কেউ বুঝতে পারছে না সিরাজ ঠিক কী করতে চাইছে। আনোয়ার সাহেব অনেকবার শেহরাজকে প্রশ্ন করেছে, কিন্তু শেহরাজ কোনো উত্তর দেয়নি। ব্ল্যাক স্যুট বুট পরে 2 হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে সে। সামিয়া এসে শেহরাজকে বলল, ভাইয়া আপু পুরো তৈরি। কথাটা শোনার সাথে সাথে শেহরাজ বাড়ির ভিতরে চলে গেল। কিছু সময় বাদে সুমুকে হাত ধরে নিয়ে এলো গার্ডেনে। সুমুর রোবটের মতো মাথা নিচু করে হেঁটে আসছে, দেখে মনে হচ্ছে ওর ভিতরে কোনো প্রাণ নেই। কাজী সাহেব চলে গিয়েছিল, রাহিন গিয়ে কাজী সাহেবকে আবারও নিয়ে এসেছে। শেহরাজ সুমুকে সাথে নিয়ে কাজীর সামনে গিয়ে বসে পড়ল। বিয়ে পড়ানো শুরু করুন কাজী সাহেব। উপস্থিত সকলে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে শেহরাজের দিকে। আনোয়ার সাহেব ফ্রিকুচকে বলল, বিয়ে পড়ানো শুরু করবে মানে? পাত্র নেই, কার সাথে বিয়ে হবে? শেহরাজ নির্বিকার উত্তর। আমার। শেহরাজের নির্বিক উত্তর। সকলে অবাক হয়ে তাকিয়ে রইল শেহরাজের দিকে। সোমো বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল শেহরাজের দিকে। শেহরাজের সেদিন রাতের বলা কথাগুলো মনে পড়তে সোমোর রাগ হলো, উচ্চস্বরে ছিছিয়ে বলল, কিছুতেই না, আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। কাজী সাহেব এখানে কোনো বিয়ে হবে না। শেহরাজ অগ্নি দৃষ্টি নিয়ে তাকালো সোমোর দিকে। শেহরাজের চোখের দিকে তাকিয়ে তখন এর চরের কথা মনে পড়তে চুপসে গেল সোমা। খুশি বেগম রাগান্বিত স্বরে বললেন, তুমি বিয়ে করবে মানে? হ্যাঁ, আমি বিয়ে করব। আনোয়ার সাহেব গম্ভীর গলায় বললেন, তুমি ঠিক কি বলছো ভেবে বলছো? শেহরাজ খান তার জীবনের প্রতিটা সিদ্ধান্ত ভেবেই নিয়েছে, শুধু একটা সিদ্ধান্ত ছাড়া। আনোয়ার সাহেব ফিকুচকে বললেন, কোনটা? শেহরাজ আনোয়ার সাহেবের দিকে তাকিয়ে বলল, সেটা আপনার না জানলেও চলবে আঙ্কেল। কাজী সাহেবের দিকে তাকিয়ে বলল, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। আইয়ুব আর রাহিন কাজীকে শেহরাজ আর শেহরাজের বাবার নাম বলে দিল। কাজী সাহেব শেহরাজের দিকে তাকিয়ে বলল, দেনমোহর কত লিখবো বাবা? শেহরাজ এক পলক সুমুর দিকে তাকিয়ে বলল, 1 কোটি লিখেন আর সাথে আমার নামটাও লিখেন। উপস্থিত সকলে অবাক হয়ে তাকিয়ে রইল। প্রতিবেশীরা কানে বসে শুরু করলো। কাজী অবাক হয়ে বলল, এত টাকা লিখবো বাবা? শেহরাজ বাঁকা হেসে বলল, শেহরাজ খানের বউয়ের মূল্য আরও অনেক বেশি কাজী সাহেব। এই সামান্য টাকার থেকেও শেহরাজ খানের বউয়ের পায়ের একটা নখের মূল্য অনেক বেশি। উপস্থিত সকলে একের পর এক অবাক হয়ে যাচ্ছে। কাজী সাহেব আবারও বললেন, সে বুঝলাম, কিন্তু তোমার নামটা কেন লিখতে বলছো বাবা? শেহরাজ সুমুর দিকে তাকিয়ে বলল, বউ শুধু পালাতে চাইছে কাজী সাহেব, তাই দেনমোহরের সাথে সাথে কাগজে কলমে নিজেকেও লিখে দিলাম, যাতে বউ পালাতে চাইলে বা কখনো আমাকে ছেড়ে চলে যেতে চাইলে দেনমোহর হিসাবে আমাকেও সাথে নিয়ে নিতে হয়। তবে টাকার দেনমোহরটা বউকে আমি আগেই দিয়ে দিব। এখন আপনি বেশি প্রশ্ন না করে বিয়ে পড়ানো শুরু করেন। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। সুমুকে কবুল বলতে বলা হলো। সুমু কবুল কিছুতেই বলবে না বলে ঠিক করেছে। সেরা সুমুর কানের কাছে গিয়ে একটু চাপা স্বরে বলল, একটু তাকিয়ে দেখো তো, এখানে সকলে উপস্থিত আছে, শুধু তোমার বাবা মানে আমার শ্বশুর মশাই ছাড়া। ও মাথা তুলে তাকালো, শামীম সাহেবকে খুঁজলো কিন্তু পেল না। শেরাজের দিকে তাকিয়ে বলল, আমার আব্বু এখানে নেই কেন খান সাহেব? শেরাজ আলতো হেসে বলল, কারণ তোমার বাবা এখন আমার কাছে বন্দি। যদি তুমি বিয়েটা আর কোনো ঝামেলা ছাড়াই চুপচাপ করে নাও, তাহলে বিয়ে শেষে তুমি তোমার বাবাকে চোখের সামনে দেখতে পাবে। সুমুর আজ তার খান সাহেবকে অচেনা লাগছে। এই মানুষটাকে চিনতে পারছে না সুমু। করুণ স্বরে বলল, আপনার তো অন্য কেউ আছে খান সাহেব, তাহলে আমাকে কেন বিয়ে করতে চাইছেন? শেরাজ তাতে থোয়া চেপে বলল, কারণ আমার একটা দিয়ে হয় না, তাই তোমাকেও বিয়ে করছি। পেয়ে গেছো তুমি তোমার প্রশ্নের উত্তর। এখন কবুলটা বলবে নাকি তোমার আব্বুকে আমি? শেরাজ কথাটা শেষ করার আগে সুমু 3 কবুল বলে দিল। আইয়ুবরা উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ বলেই উঠল। কাজী সাহেব শেরাজকে কবুল বলতে বলল। শেরাজ বেশি সময় না নিয়ে পরপর 3 বারই
কবুল বলে দিল। সকলে আবারও একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। শেহরাজ আর সুমুর রেজিস্ট্রি পেপারে সাইন করল। বিয়ে সম্পূর্ণ হতে শেহরাজ আয়ুবকে ডেকে কিছু একটা বলল। আয়ুব কাজীকে নিজের সাথে নিয়ে চলে গেল। 5,000 টাকা কাজীর হাতে দিল আয়ুব। কাজী খুব খুশি হয়ে শেহরাজ আর সুমুর জন্য দোয়া করল। সবটা সুমুর মাথায় ঘুরছে, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। নিজেকে শক্ত রেখে চাপা স্বরে শেহরাজকে বলল, এইবার আমার আব্বুর কাছে আমাকে নিয়ে চলুন খান সাহেব। শেহরাজ দুষ্টু এসে বলল, এখন তো আমাদের বাসর বউ, শ্বশুর আব্বুর সাথে কাল দেখা করো, চলো এখন রুমে যাই। সুমু বিরক্ত হলো, রাগটাকে দমিয়ে রেখে বলল, প্লিজ বলুন না আব্বু কোথায়? তোমার আব্বু বাড়িতেই আছে, তার একটা মিনি হার্ট অ্যাটাক হয়েছে, এখন ঘুমাচ্ছে। সুমুর বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। আজ তার আব্বুর এই অবস্থার জন্য নিজেকে দায়ী করলো সোমো। হুহু করে কেঁদে দিল সোমো। উঠে দাঁড়িয়ে শামীম সাহেবের কাছে যেতেই নিবে তখনই মাথা ঘুরে পড়ে যাচ্ছিল সোমো। শেহরাজ তার বলিষ্ঠ হাত দিয়ে ধরে ফেললো সুমুর দেহখানা। কিছুক্ষণ সুমুর দিকে তাকিয়ে থেকে সুমুকে পাজা কোলে তুলে নিল শেহরাজ। রাহিনকে ডাক্তার ডাকতে বলে বাড়ির ভেতরে যাবার জন্য পা বাড়াতে গিয়েও দাঁড়িয়ে পড়ল সে। গার্ডেনের সকলকে একবার পরখ করে বলল, আজ এই মুহূর্ত থেকে সুমু শেহরাজ খানের লিগেল ওয়াইফ মিসেস সুমাইয়া খান। আজকের পর কেউ ওর চরিত্র নিয়ে কোনো বাজে কথা বললে তাকে জাহান্নাম থেকে আমি স্বয়ং শেহরাজ খান নিজ দায়িত্বে ঘুরিয়ে আনবো। সো বি কেয়ারফুল। সকলকে ঠান্ডা মাথায় শাসি হননি চলে গেল বাড়ির ভেতর। নিজের রুমে এসে সুমুকে বেডে শুয়ে দিল। শিকদার বাড়ির সকলে আজ চুপ করে গেছে, কারো মুখে কোনো কথা নেই। মেহমানদের খাইয়ে সকলে নিজ নিজ রুমে চলে গেছে। রাতে কারো খাওয়া হয়নি, সকলে খুব ক্লান্ত। সুমুর শরীর দুর্বলতার জন্য স্যালাইন দেওয়া হয়েছে, সাথে ঘুমের ইনজেকশন। ইফতিয়া নিজের মায়ের কাছে বসে অঝরে কাঁদছে। খুশি বেগম একদম চুপ মেরে গেছে। রাইসা আর লামিয়ারও মন খারাপ। মিনা বেগম নিজের রুমেই আছেন। নিজেদের এমন সুন্দর প্ল্যান ভেস্তে গিয়েছে বলে সকলে চুপ মেরে গেছে। শামীম সাহেবের ঘুম আর ভাঙেনি। হাসি বেগম স্বামীর পাশে আছে। শেহরাজ ছাদে দাঁড়িয়ে আছে, পাশে তার বড় 2টা লাগেজ। রাহিনরা শেহরাজের দিকে উত্তর আশায় তাকিয়ে আছে। শেহরাজ লাগেজ থেকে সমস্ত জিনিস বের করে লাগেজ সহ আগুন জ্বালিয়ে দিল। রাহিন নীরবতা ভেঙে বলল, রিফাত কোথায় এসকে? হানিমুনে। অমিত বিরক্ত সূচক শব্দ করে বলল, এখন প্লিজ হেয়ালি করিস না, এসকে খুলে বল সবটা। রিফাতের সাথে কি করছিস তুই? স্যান্ডি বলল। স্যার ঠিকই তো বলেছে, ওই ছেলেটা এখন হানিমুনে। সকলে একসাথে কি বলে উঠল। শেহরাজ ছাদের শেষ প্রান্তে গিয়ে 2 হাত পকেটে গুজে দাঁড়িয়ে বলল, রিফাতের বিয়ে হয়ে গেছে আজ সন্ধ্যায়, এখন রিফাত হানিমুনে গেছে। শারবাজ বলল, বিয়ে কার সাথে হলো? ওর গার্লফ্রেন্ডের সাথে। আরবাজ বলল, কিন্তু ভাইয়া তুমি ওই ছেলেটাকে কিছু না বলে ছেড়ে দিলে? তোরা হয়তো ভুলে যাচ্ছিস, কোনো নির্দোষ মানুষকে আমি আঘাত করি না। আয়ুব বলল, ও সুমুকে বিয়ে করতে চেয়েছিল, তাহলে ও কিভাবে তোর কাছে নির্দোষ হলো? শেহরাজ আয়ুবের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, ও সুমুকে বিয়ে করতে চায়নি, ও অজান্তা নামের একটা মেয়েকে ভালোবাসে। রিফাতের মা রিফাতকে নিজের অসুস্থতার ভয় দেখিয়ে বিয়েতে রাজি করিয়েছিল। এই বিয়েটা সুমুকে সারা জীবনের জন্য কষ্ট দেওয়ার জন্য করানো হতো, কারণ রিফাত কোনোদিনও সুমুকে তার ভালোবাসার মানুষটার জায়গা দিতে পারত না। সুমুর এই বিয়েটা প্রি প্ল্যান করে দেওয়া হচ্ছিল। রাহিন ফ্রিকুচকে বলল, কিন্তু ফুপি আন্টি তো বলল যে রিফাত ভালো ছেলে, নিজের ইচ্ছায় মত দিয়েছে, আর রিফাতের সম্পর্কে নাকি তিনি সব খবর নিয়েছিল। সবটা মিথ্যে ছিল, প্ল্যান মাফিক করা হয়েছিল। আর এই প্ল্যানের পিছনে ছিল খুশি আন্টি, মিনা আন্টি আর ইফতিয়া। সকলে অবাক হয়ে গেল। রাহিন অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল শেহরাজের দিকে। শেহরাজ রাহিনের অবস্থা বুঝতে পেরে সবটা খুলে বলল সবাইকে। রাহিন আর কোনো কথা বলল না, চুপ করেই রইল। নিহাল বলল, তাহলে এগুলো কেন পড়লি? রিফাতের টাকা কেনা বলে? শেহরাজ হেসে বলল, এগুলো সব আমার টাকায় কেনা। তাহলে পড়লি কেন? প্রথমত এগুলো রিফাতের পছন্দ করা, দ্বিতীয়ত রিফাতের গার্লফ্রেন্ড আজ এই সেম জিনিস পরে রিফাতকে বিয়ে করেছে। সেদিন রিফাতের পছন্দ করা সব কিছু 2টো করে কেনা হয়েছিল।
সুমু আর অজান্তার জন্য। সুমুর জন্য কেনা জিনিসগুলো আমার টাকায় কেনা, আর অজান্তারগুলো রিফাতের টাকায় কেনা। আর রিফাতের পছন্দ করা জিনিস আমার বউ ব্যবহার করবে, তোরা ভাবলি কি করে? আর যেগুলো পরিয়ে রিফাত তার গার্লফ্রেন্ডকে আজ বিয়ে করেছে, সেই সেম জিনিস পরিয়ে শেহরাজ খান তার সুইট হার্টকে বিয়ে করবে। টু ফানি। ঈশান কপালে কয়েকটা ভাঁজ ফেলে বলল, খুশি আন্টিদের প্ল্যান সম্পর্কে তুই কি করে জানলি? আমরা বলেছি। সকালে পিছনে ঘুরে তাকালো সামিয়া আর নাজমিন দাঁড়িয়ে আছে ছাদের দরজায়। ওদের দুজনকে দেখে সকলে খুব অবাক হলো। সেরাজ ফুকুচকে বলল, তোমরা ওকে একা রেখে এখানে এসেছো কেন? নাজমিন গলার স্বর নিচু করে বলল, আপনি এখন রুমে যান ভাইয়া, আপুরা এখন আমাদের থেকেও আপনাকে দরকার বেশি। আয়ুব হেসে বলল, আজ তো তোর বাসর রাত, কিন্তু আজ তো তুই বাসর করতে পারবি না। সুমু তো ঘুমিয়ে আছে। থাক, মন খারাপ করিস না। সুমু সুস্থ হলে আমরা সকলে মিলে তোর জন্য লাক্সারি বাসর রাতের ব্যবস্থা করব। সেরাজ রাগী লুক নিয়ে এক পলক আয়ুবের দিকে তাকে হন হন করে হেঁটে চলে গেল। সেরাজ ছাদ ছেড়ে যেতেই সকল উচ্চস্বরে হেসে উঠল। তার বাড়িতে আজ থমথমে পরিবেশ। সকাল থেকেই সকলে চুপচাপ। রোজকারের মতন ড্রয়িং রুমে আজ কারো ভিড় নেই। সকলে যার যার মতো রুমের মধ্যে আছে। শামীম সাহেব এখন অনেকটা সুস্থ। ঘুম ভাঙার পর মেয়ের খবর জানার জন্য উতলা হয়ে পড়েছিলেন তিনি। হাসি বেগম সবকিছু খুলে বলেন শামীম সাহেবকে। তারপর থেকে শামীম সাহেব আরও চুপ মেরে গেছে। সেরাজ কাল রাত থেকে খুব প্রফুল্ল মেজাজ আছে। সকালে একবার বন্ধুদের সাথে নিয়ে বাইরে ঘুরেও এসেছে। সুমু সকালে ঘুম থেকে ওঠার পর নিজেকে সেরাজের রুমে দেখে খুব অবাক হয়েছে। মস্তিষ্ক আস্তে আস্তে সচল হতে কাল রাতের কথা মনে পড়ে সুমর। শামীম সাহেবের কথা মনে পড়তেই ছুটতে যায় শামীম সাহেবের কাছে। খুশি বেগম আর মিনা বেগম কাল রাতের পর থেকে ক্ষেপে আছেন। সুমুর ক্ষতি করাটা এখন তাদের কাছে অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। মাইশা কাল শ্বশুর বাড়িতে চলে যাবে। বাড়ির কারো মনের অবস্থা খুব একটা ভালো না। সুমু দুপুরে খেয়ে এসে বসেছিল শামীম সাহেবের কাছে। কাল রাতের পর শেহজাদের সাথে আর দেখা হয়নি সুমর। দেখা হয়নি বললে ভুল হবে। সুমু নিজে থেকে দেখা করতে চায়নি। সেরাজ রুমের দরজার বাইরে দাঁড়িয়ে আছে সুম। ভেতরে যেতে খুব অস্বস্তি বোধ হচ্ছে। এতদিনের পরিচয়টা কেমন এক নিমিষেই বদলে গেল। সুমুর খান সাহেবের যদি অন্য কেউ না থাকতো তাহলে হয়তো আজকে সুমু খান সাহেবের বউ হওয়ার খুশিতে পাগলি হয়ে পাবনায় চলে যেত। কিন্তু এখন সে কিছুতে এই বিয়েটাকে মেনে নিতে পারছে না। হঠাৎ রুমের ভেতর থেকে শেহরাজ বলল, বাহিরে দাঁড়িয়ে অনশন না করে ভেতরে আসো। রুমের দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সুমু। আলতো হাতে দরজা ঠেলে ভেতরে ঢুকল। রুমটা ডিম লাইটের আলোয় আলোকিত। দেখতে বেশ রোমাঞ্চকর লাগছে। রুমটার চারিদিকে একবার চোখ ঘুরিয়ে দেখে নিল সুমু। শেহরাজকে এক ধ্যানে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তারায় ভরা আকাশের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল সুমু। আজ তার সাথীর সাথে অনেক কথা বলার আছে সুমুর। আকাশের চাঁদও সুমুর দিকে তাকে সুমুর কথা শোনার অপেক্ষায় আছে হয়তো। এভাবেই কেটে গেল কতটা সময় কে জানে। হঠাৎই পেছনে কারো উপস্থিতি টের পেল সুমু। সাথে চেনা পরিচিত পারফিউমের মিষ্টি সুবাস। চোখ বন্ধ করে সুবাসটাকে বুক ভরে চেনে নিল সুমু। শেহরাজ সুমুর কর্ম দেখে নিঃশব্দে আলতো হাসল। কত সময় গেল কে জানে। ওভাবেই দুজনে চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। শেহরাজ নীরবতা ভেঙে পড়ল। রুমে চলো সুমু, এখানে দাঁড়িয়ে থাকলে জ্বরটা আবারও ফিরে আসবে। চোখ খুলে তাকালো সুমু। কণ্ঠে কাতরতা নিয়ে বলল, আপনি এমন কেন করলেন খান সাহেব? শেহরাজ এক পা এগিয়ে সুমুর পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, কোনটা? সুমুর দৃষ্টি আকাশের চাঁদের দিকে আফসোসের স্বরে বলল, এই বিয়েটা। শেহরাজ অকপটে জবাব দিল। শেহরাজ খানের চোখের সামনে কোনো মায়ের জাতিকে নিয়ে কেউ বাজে কথা বললে সেটা শেহরাজ খান মেনে নিতে পারে না। সুমু ঘুরে দাঁড়ালো শেহরাজের দিকে। শেহরাজের চোখের দিকে তাকিয়ে বললাম, তাই বলে বিয়ে করে নেবেন? আপনার ভালোবাসার মানুষটার কি হবে এখন? শেহরাজ তাকালো সুমুর দিকে। ভালো করে কিছুক্ষণ পরখ করলো সুমুকে। ইচ্ছে না থাকা শর্ত বলল, ওমানে ফিরে গিয়ে তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তুমি তখন আমার বাসায় সার্ভেন্ট হিসেবে থাকবে। রোজ 3 বেলা আমার আর আমার হবু বউয়ের জন্য চা কফি বানিয়ে খাওয়াবে। আর তাছাড়া তুমি নিজেও তো এমনটা চেয়েছিলে। ছলছল করছে সুমুর চোখ দুটো। কান্নাকে সুমু তার চিরসাথী বানিয়ে নিয়েছে। শেহরাজের চোখ থেকে চোখ সরিয়ে নিল সুমু। ওই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। পুনরায় আকাশের দিকে তাকিয়ে বলল, তার একটা ছবি দেখাবেন? কেন?
নিঃসন্দেহে সে একজন ভাগ্যবতী নারী। একজন অভাগী হয়ে একজন ভাগ্যবতী নারীকে দেখার কৌতূহলটা খুব বেশি জেকে ধরেছে আমাকে। তাই তাকে একটিবার দেখে নিজেকে একটু ভাগ্যবতী ভাবতে চাই। যদিও তাকে দেখতে চাইবার মতো কোনো যোগ্যতা আমার নেই, তবুও। ঠিক আছে, তোমার ইচ্ছেটা আমি পূরণ করে দিব, তবে ছবিতে না, ফেস টু ফেস দেখা করাবো। সুমু আর কোনো কথা বলল না, চুপচাপ রুমের ভেতরে চলে আসলো। সেরাজও সুমুর পিছু পিছু রুমে চলে আসলো। সুমু মেঝেতে বিছানা করছে নিজের জন্য। সেরাজ এগিয়ে গিয়ে মেঝেতে বিছানাকে পা দিয়ে লাথি মেরে নষ্ট করে দিল। সুমু কোনো কথা না বলে এলোমেলো করে দেওয়া বিছানাটাকে আবারও ঠিক করতে লাগলো। সিরাজ ফ্রিকুচকে বলল, এইসব সিনেমাটিক ড্রামা অফ করে চুপচাপ বেডে গিয়ে শুয়ে পড়ো। সুমু তবুও কোনো কথা না বলে নিজের কাছে মন দিল। সিরাজ এগিয়ে গেল সুমুর কাছে, সুমুর বাহু ধরে টেনে দাঁড় করালো সুমুকে। চোখ তুলে তাকালো সুমু। সিরাজ তাতে দাঁত চেপে বলল, সোজা কথা কানে যায় না, তাই না? যা বলেছি তাই করো। আমার সাথে ঘাটতারামি একদম করতে আসবে না। চুপচাপ বেডে গিয়ে শুয়ে পড়ো, নয়তো ছাদে নিয়ে গিয়ে ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেব। শালা আমি ভালো হলে গোটা দুনিয়াটাই খারাপ হয়ে যায় দেখছি। সুমু আফসোসের স্বরে বলল, কেন খান সাহেব, আপনি খারাপ বুঝি? সিরাজ কিছুটা অস্বস্তি বোধ করলো, প্রসঙ্গ পাল্টে বলল, তোমার শরীরে জ্বর জ্বর ভাবটা এখনো আছে, নিচে শুলে জ্বরটা আবারও ফিরে আসতে পারে। সো বেশি কথা না বলে যেটা বলেছি সেটা করো। সুমু তার ছেলের হাসি দিয়ে বলল, দয়া করছেন? সিরাজের এক ভ্রু উঁচু করে তাকিয়ে বলল, দয়া? হ্যাঁ, দয়া। দয়া করছেন আপনি আমাকে। প্রথমত আমার মান সম্মান বাঁচানোর জন্য নিজের ভালোবাসার মানুষ থাকার সত্ত্বেও আমাকে বিয়ে করে দয়া করেছেন। আর দ্বিতীয়ত মেঝেতে শুলে আমার জ্বর আবার ফিরে আসতে পারে বলে আমাকে বেডে শুতে দিয়ে দয়া করছেন। সিরাজের 3 আঙ্গুলের সাহায্যে সুমুর চোয়াল চেপে ধরলো, দাঁতের তপ চেপে বলল, শেহরাজ খানের কাছে কৈফিয়ত চাইছো? তোমার তো নিজেকে ভাগ্যবতী মনে করা উচিত যে তুমি শেহরাজ খানের বর্তমান লিগেল ওয়াইফ। তুমি কি ভাবো মেয়ে, তোমাকে নিয়ে সারাদিন পড়ে থাকার মতো এত সময় আমার কাছে আছে? বুঝেছি, সোজা কথা তোমার কানে ঢুকবে না, তোমাকে তোমার ভাষায় বোঝাবো আমি। কথাগুলো বলে সুমুকে টেনে নিয়ে বেডের উপর ফেলে দিল। রাগে গা জ্বলে যাচ্ছে সুমুর, তবুও কোনো কথা না বলে বিছানা থেকে নেমে যেতে চাইল। সেরা সুমুকে রেখে আলমারির কাছে গেল। আলমারির থেকে সুমুর 4টা ওড়না বের করে আনল। আজ সকালেই সুমুর যাবতীয় জিনিসপত্র সিরাজের রুমে শিফট করা হয়েছে। সেখান থেকে 4টা ওড়না বের করে আনলো সিরাজ। 2টা ওড়না দিয়ে সুমুর 2 হাত বাঁধল বেডের সাথে, আর বাকি 2টা ওড়না দিয়ে 2 পা বাঁধল। 2 হাত পকেটে গুজে সুমুর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তুমি এভাবেই সারা রাত পড়ে থাকবে? সিরাজ সুমুর পায়ের কাছে থেকে ব্ল্যাঙ্কেটটা নিয়ে সুমুর শরীর জড়িয়ে দিল। তারপর কিছুক্ষণ সুমুর দিকে তাকিয়ে থেকে গিয়ে বসলো ল্যাপটপের সামনে। ঘড়ি কাটা রাত 12টা ছুঁই। ছাদে 2 প্রান্তে দাঁড়িয়ে আছে 2জন ব্যক্তি, কারো মুখে রা অবধিটুকু নেই। নীরবতা ভেঙে শামীম সাহেব বলল, বিয়েটা কি তুমি ভেবে করেছো? সিরাজ পকেটে 2 হাত ঢুকে আকাশের দিকে তাকিয়ে বলল, শেহরাজ খান তার জীবনের প্রতিটা কাজ ভেবে করে শ্বশুর মশাই, কিন্তু আপনার মেয়েকে ভালোবাসার সময় এত ভেবে বাসিনি। শামীম সাহেব কেসে উঠলেন। সিরাজ শামীম সাহেবের অবস্থা দেখে গোপনে দুষ্টু হেসে বলল, পরশু আপনার মেয়েকে নিয়ে হানিমুনে যাচ্ছি, দোয়া করবেন আমার জন্য। শামীম সাহেব সিরাজের কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল। কিছুক্ষণ সিরাজের দিকে তাকিয়ে থেকে গট গট করে ছাদ থেকে নেমে চলে গেল। বলার অনেক কিছু থাকলো, সিরাজের নির্লজ্জ মার্কা কথা শোনার পর নিজের কথাগুলো বলার রুচি মরে গেছে শামীম সাহেবের। সিরাজ তার শ্বশুরমশাইয়ের অবস্থা দেখে উচ্চস্বরে হেসে উঠল, একদম প্রাণ খোলা হাসি, যে হাসিতে যে কোনো মেয়ে পাগল হতে বাধ্য।